দূর ভবিষ্যতে। প্রথমত আমার কাছে মনে হচ্ছে সিক্স সেন্স বলছে, আল্লাহ মাফ করুক আমার এই সিক্স সেন্স মিথ্যা হোক। 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। বাংলাদেশে খুব শীঘ্রই সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3-তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেল সুইস ব্যাংকে। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেল আওয়ামী দোসরদের টাকা। কে বাঁচাতে পারে বাংলাদেশকে? একদিকে নিরাশা, হতাশা, অন্যদিকে ক্ষোভ। শেখ হাসিনা একই করলেন? ভারতের বহুদিনের সাজানো বাগান নিজ হাতেই শেষ করে দিলেন তাদেরই মিত্র হাসিনা। বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে না দেখার জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভারতের গোপন তথ্য কিন্তু ফাঁস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক বন্ধুরা, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে যেটা শুনে কিন্তু ভারত নিজেও হতাশ হয়ে গেছে। ভারতের নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের উপর হামলা করবে এমন তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র কিন্তু সেই বিষয়টি বাংলাদেশের কাছে হস্তক্ষেপ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দিয়েছে। সেখান থেকে কিন্তু ভারত বিশাল এক চিপায় পড়ে গেছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতের অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ না করে। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক বা বাইকের পর এক দেখে আসি। অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেল সুইস ব্যাংকে। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেল আওয়ামী দোসরদের টাকা। সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যে বাংলাদেশের অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের 8 পরিবারের প্রায় 3600 কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত 68টি অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংক হিসাবগুলোতে $261.9 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিভিন্ন সময় গচ্ছিত ছিল। এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শেখ হাসিনার লুটপাটের সহযোগীদের নাম, যাদের মধ্যে অন্যতম সামদানি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে রাজীব সামদানি, তার স্ত্রী নাদিয়া সামদানি, ছোট ভাই মেহেদি সামদানি সুইস ব্যাংকে 1000 কোটি টাকার বেশি গচ্ছিত। এ নিয়ে মানব জমিন পত্রিকায় সাংবাদিক জুলকারনাইন সাইর ও শরীফ রুবেলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করে সামদানি আর্ট ফাউন্ডেশন। গত 15 বছর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রীদের বাসায় শোভা পাওয়া কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্মের সরবরাহ ছিলেন এই রাজীব সামদানি। এছাড়া পতিত শেখ হাসিনার বাসভবন, গণভবন, ধানমন্ডি 32 নম্বর এবং শেখ রেহানার বাড়িতেও রাজীবের সরবরাহ করা প্রায় 1000 কোটি টাকার শিল্পকর্ম ছিল। তিনি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু। অনুসন্ধানে জানা গেছে সুইস ব্যাংকে সামদানি পরিবারের মোট 11টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে 5,61,42,771 সুইস ফ্রাঙ্ক গচ্ছিত আছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 757,92,74,085 টাকা। আলোচিত সুইস ব্যাংকে টাকা জমা রাখার পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। কেঁচো করতে সাপ বের হওয়ার মতো একে একে বের হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান। জনগণের প্রত্যাশা, বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাটের টাকা যদি এদেশে আবার ফেরত আনা যায় তাহলে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে। এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। একদিকে নিরাশা, হতাশা, অন্যদিকে ক্ষোভ। শেখ হাসিনা একই করলেন? ভারতের বহুদিনের সাজানো বাগান নিজ হাতেই শেষ করে দিলেন তাদেরই মিত্র হাসিনা। একথা ভেবে হয়তো ভারত ঠক ঠক করে কাঁপছে। যদিও দিল্লি থেকে শীত এখন বিদায় নিচ্ছে, তবুও চিন্তায় হিম হয়ে ঝিম ধরা মাথায় মোদী আসন্ন উত্তাপ উপভোগ করতে পারছে না। তার গা এখনো কাঁপছে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ওয়াশিংটনে পা রেখেছিলেন মোদী। সেখানে গিয়েই তুলসী তলায় জেলেছিলেন দ্বীপ। মানে ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মে বিশ্বাসী। তিনি এখন মার্কিন গোয়েন্দা প্রধান। তার মানে তিনি ভারতের অনুকূলেই কাজ করবেন, ভারতকে আলাদা সুবিধা দেবেন। সেই আশা থেকেই হয়তো হতাশার মরু ডিঙিয়ে মোদী আমেরিকায় নেমেই সাক্ষাৎ করেছিলেন তুলসীর সাথে। ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বৈঠকের কথাও প্রকাশ করেন তিনি। তবে ফল হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হতাশ করেন।
পানির আশায় হাজার হাজার লিটার জ্বালানি খরচ করে ওয়াশিংটন যাওয়া মোদি কেবল পেলেন মরীচিকা ছল। মোদির সফর সফল হয়নি, উল্টো বাংলাদেশ পরিস্থিতি তাকে বিপদে ফেলে। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, বাংলাদেশের সরকার বদলে আমেরিকার কোনো হাত নেই। তিনি উল্টো মোদির দিকেই দায় ঠেলে দিয়ে বলেছিলেন, এই বিষয়ে নরেন্দ্র মোদি বহুদিন ধরে কাজ করছেন। উল্টো চালে ধরা খেয়ে মোদি সেই সময় বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে যান, সোজা কথা বলতে শুরু করেন ইউক্রেন প্রসঙ্গে। তবে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন মোদি। আমেরিকায় সুবিধা করতে না পেরে সে সময়ও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাওয়ার কথা বলেছিলেন। তবে ভারত কোনোভাবেই বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ার বেদনা ভুলতে পারছে না। হাসিনার পতন তাদের কাছে এখনো অবিশ্বাস্য ঠেকছে। হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ফেরানোর চেষ্টা এখনো করছে দিল্লি। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। নতুন এই সতর্কতায় বাংলাদেশকে লেভেল 3-তে ফেরানো হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকিতে আছে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তার নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানকেও ভ্রমণ সতর্কতার ক্ষেত্রে একই ক্যাটাগরিতে রেখেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এমন ভ্রমণ সতর্কতা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে 13 ফেব্রুয়ারি ব্রিটেন এবং 6 মার্চ কানাডা একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সতর্কতা বাইরের দেশগুলোর বিনিয়োগ সহ অনেক কিছুতে প্রভাব ফেলবে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 7 মার্চ বাংলাদেশ সময় মধ্যরাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের 126টি দেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। লেভেল 1 থেকে 4 পর্যন্ত 4টি ভাগে ভাগ করে মার্কিন সরকার তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করে থাকে। যেই 126টি দেশ সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তার মধ্যে লেভেল 1 ক্যাটাগরিতে কোনো দেশের নাম নেই। লেভেল 1 হলো নিরাপত্তা এবং নিরাপত্তা ঝুঁকির জন্য সর্বনিম্ন পরামর্শমূলক স্তর। লেভেল 2 ক্যাটাগরিতে আছে 80টি দেশের নাম। এশিয়ার মধ্যে চীন ও শ্রীলঙ্কাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এই ক্যাটাগরির দেশগুলোতে যারা ভ্রমণ করতে চায় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হলেও বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। লেভেল 3 ক্যাটাগরির অধীনে রাখা হয়েছে 23টি দেশকে, যার মধ্যে আছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম। এই ক্যাটাগরির দেশগুলোতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ভ্রমণের জন্য নিরুৎসাহিত করে থাকে, বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির কারণে নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বাংলাদেশের সম্পর্কে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে, অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে লেভেল 3 ক্যাটাগরিতে রাখা হয়েছে। সেজন্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভ্রমণের বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। আরো বলা হয়েছে, বাংলাদেশের কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সন্ত্রাসীরা পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জনসমাগম এলাকাগুলোতে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের কিছু ভ্রমণ বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। এখন থেকে দূতাবাসের কর্মীরা জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে ভ্রমণ করতে পারবে না। তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে লেভেল 4-এ রাখা হয়েছে, যার অর্থ হলো ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আফগানিস্তান সহ বিশ্বের 21টি দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে লেভেল 4-এ রেখেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। শেখ হাসিনা সরকার পতনের পর 6 আগস্ট বাংলাদেশকে লেভেল 4-এ ফেলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তবে তখনকার বাইডেন প্রশাসন পরদিনই অর্থাৎ 7 আগস্ট এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শ নিয়মিতভাবে পর্যালোচনা করে থাকে স্টেট ডিপার্টমেন্ট। সাধারণত লেভেল 4-এর নিষেধাজ্ঞা একবার দিলে সেটি 6 মাসের আগে পর্যালোচনা করা হয় না, কিন্তু তখন বাইডেন প্রশাসন একদিনের মধ্যে সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। 12 আগস্ট বাইডেন প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যা নিরাপত্তার সমস্যার সমাধানের জন্য কাজ করছে। কারণ বাংলাদেশি সেনাবাহিনীর দেশব্যাপী মোতায়েন করা অব্যাহত রয়েছে এবং পুলিশ ধীরে ধীরে তাদের পদে ফিরে আসছে। তখন দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছিল। বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার অনেক ঘটনা ঘটলেও বাইডেন প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, যেটি সচরাচর হতে দেখা যায় না। দর্শকের আগে যুক্তরাজ্য বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে গত 13 ফেব্রুয়ারি ভ্রমণ সতর্কতা জারি করেছিল। যুক্তরাজ্যের ওই সতর্কতায় বলা হয়েছে,
বাংলাদেশ সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে আছে। দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল। সেই সতর্কবার্তা এখনো জারি আছে। ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশে নির্বিচারে সন্ত্রাসবাদী হামলা হতে পারে। যুক্তরাজ্যের সতর্কবার্তায় বলা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে অনেকে মারা যান। সেই অস্থির পরিস্থিতির রেশ এখনো রয়ে গেছে, যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিতে বাধ্য করেছে। ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে বিক্ষোভ, ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি। ব্রিটিশ নাগরিকদের মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সবশেষ কানাডা সরকারও বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। কানাডা বাংলাদেশ সম্পর্কে নতুন এই সতর্ক বার্তা দিয়েছে 2 দিন আগে, গত 6 মার্চ। কানাডা সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে, সারা দেশে বিশেষ করে ঢাকায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা আছে। ওই সতর্ক বার্তায় উগ্রবাদীদের ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস এবং আত্মঘাতী বোমা হামলা চালানোর আশঙ্কার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো কানাডা সরকারও দেশটির নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করেছে। এর আগে 2024 সালের জুলাই মাসে জার্মান সরকার বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলো থেকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে ভ্রমণ সতর্কতা জারির একটি আন্তর্জাতিক প্রভাব থাকে। এর ফলে বিদেশি নাগরিকদের শুধু ভ্রমণ কমে না, এটি বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে। জয়সওয়ালের ব্রিফিং। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। আহারে ভারত রে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা উচ্চারণই করতো না। নির্বাচন কেমনে হবে না হবে বলার সাথে সাথে বলতো যে এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়। এখন আর এই বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না। এখন নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংখ্যালঘু, সব বিষয়টা হচ্ছে ভারতের। এখন ভারত সবকিছু টেক ওভার করছে। আগে এইসব বিষয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের সরকার ডিসিশন নেবে, তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে, এই সমস্ত কথাগুলি বলতো। এখন কিন্তু তারা সেটা বলছে না। এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আগে কারা বলতো? আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র। কেন বলতো? যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে। আর ভারত তখন বলতো না। কেন বলতো না? এই কারণে, যেহেতু আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ চায় তারা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে। এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলেনি। কি রাতারাতি কিভাবে পাল্টে গেল? এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে, তাদের কোনো ব্রিফিং নাই, কিছু নাই। মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচনের কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে। আমেরিকা চুপ। আর ভারত এখন খুব গণতন্ত্রের এখন ধ্বজাধারী, তারা হলো সব দায়িত্ব নিয়ে এখন কথা বলছে। দেখেন ভারতের যে কত কি বলে ন্যাক্কারজনক, তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা। এখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, এসব নিয়ে তারা উচ্চকিত। সে কথা এখন আর তারা গোপন রাখছেন না, একদম সামনাসামনি আনছে। ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল, তারা চায় যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের। সেই দায়িত্ব তারা পালন করুক। এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয়েছে। দেখেন, এখন বাংলাদেশে তারা খতিয়ানও রেকর্ড করে রাখতেছে, সেগুলি আবার তারা সামনেও আনছে। সেখানে বলা হচ্ছে, গত বছর 5ই আগস্ট থেকে এই বছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2374টি ঘটনা ঘটেছে। তো 5ই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে। 5ই আগস্টের আগে, অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় 15 বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি, এই খতিয়ান তাদের নাই। এখন তাদের হিসাব হলো সব 5ই আগস্টের পর থেকে। তার মধ্যে সে দেশের পুলিশ 1254টি ঘটনা যাচাই করেছে। এসব ঘটনায় 98% রাজনৈতিক,
তিনি বলেন, ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক। সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন এক মন্তব্য বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে ভারতের উদ্বেগের কারণ নেই। সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন। জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের আইন শৃঙ্খলা, এটা বলতেছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, এখন তারা সেটা বলতেছে না। আচ্ছা, গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কি কারণে মানে উদ্বেগজনক, সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে। এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই ভারতের কাছে। বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে, এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তিনি বলেন, ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করে। সেই জন্যই কষ্ট লাগতেছে। এই কথাগুলি যদি তারা আগে বলতো, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা আমিরামি নির্বাচন, সেই নির্বাচন আগে যদি তারা বলতো, তাহলে হয়তো আওয়ামী লীগ একটু চিন্তা করতো। তখন কিন্তু তারা একদম মুখে তালা মেরেছিল। ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে, কিন্তু তারা বলে তো নিয়ে উল্টা আরো কূটনীতিকদের, সারা বিশ্বের কূটনীতিকদের জড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময়। বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে। তারা বাংলাদেশ নিয়ে যথেষ্ট ভাবেন, বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান, তাদের মতো করে সরকার তৈরি করতে চান, সরকারকে তাদের মতো করে চালাতে চান, সবকিছুই তারা চান। ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি, আমাদের রাখা দরকারও আছে। সম্প্রতি ভারত থেকে 3টা খবর আমি দেখলাম, যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই, এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছেন, সত্যিকার অর্থেই চেষ্টা করেছেন। কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে, ভালো থাকতেই হবে, ভালো থাকা ছাড়া উপায় নেই, খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছেন। আমাদের দেশে অনেকে সেটা ক্ষুব্ধও হয়েছেন। আমি প্রধান উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকালেট করতে হয় মাঝে মাঝে, সারাক্ষণ সবসময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না। কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা যখন ডিএসকালেট করার চেষ্টা করছেন, তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে মনে হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবেই সম্পর্ক উন্নয়ন চাইছে না, রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা পড়েন সেটা পরিকল্পিতভাবেই কন্টিনিউ করবে, তাদের যে এজেন্ডা আছে। খেয়াল করি, প্রথমটা হচ্ছে বিবিসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটা হেডলাইন এরকম করেছে, আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত। এখানে জয়সওয়াল বলে যে ভদ্রলোক আছেন, তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র, সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সাথে সরকার সমালোচনা করেছিলেন। তাতে মনে হয় যে পুরোনো কথাগুলো যখন একই ইন্টেন্সিটিতে একইভাবে সমালোচনার বিষয় হিসেবে আনেন, তাতে বোঝা যায় যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে তারা আসলে খুব বেশি কগনিজেন্সে নিচ্ছে না। বিবিসির ইন্টারপ্রিটেশনটাও তাই। ভারত 3-4টা বক্তব্য থেকে কি বলছে শুক্রবার ব্রিফিংয়ে আবারও বলেছেন, বাংলাদেশের হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। তিনি জানান, গত বছরের 6 আগস্ট থেকে এ বছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপরে সে দেশে যে 2374টি হামলার ঘটনা ঘটেছে, তার মধ্যে মাত্র 1254টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে 98% হামলাই রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। মানে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি, বাকি বিরাট একটা অংশ নেইনি। তাদের এই যে সংখ্যার কথা বলছে, এটা কোত্থেকে তারা পেয়েছে আমরা আসলে জানি না। ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি। তারপর তিনি বলছেন, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয় উপস্থাপনা রক্ষার দায়িত্ব সে অন্তর্বর্তীকালীন সরকারের, সে কথা আমরা বারবার বলে এসেছি। এই ধরনের কোনো হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতা সব ঘটনাতেই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে, এটাই আমরা প্রত্যাশা করব। ইনফ্যাক্ট এটাই আমরা প্রত্যাশা আসলে করি, আমরা করি। এটা ভারতকে দেখতে হবে না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই দেশের হিন্দু সম্প্রদায়, এই দেশের এই রাষ্ট্রের নাগরিক, আমাদের ভাই বোন, তারা তাদের অধিকারের পক্ষে আছে এবং তাদের অধিকারের পক্ষে, তাদের অধিকার রক্ষার পক্ষে, তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়িয়েছেও। যখন এদেশে কোনো সরকার ছিল না, তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন। ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার জন্য যখন ইসকনের এবং চিন্ময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায়, তারা করেছিলেন হিন্দু সম্প্রদায়, ইসকনের লোকজন।
ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি। অবিশ্বাস্য সহনশীলতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন, সুতরাং ওনাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটা হচ্ছে ওরা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে, তারা হিন্দু হিসাবে মানে এই ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট। এরপর কারো যদি বিচার না হয়, তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয়, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে, তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। কিন্তু তাদের দিক থেকে এটা কমিউনাল হামলা, মানে তারা হিন্দু বলেই হামলার শিকার হচ্ছেন, এই ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভটা, ডিসইনফরমেশনটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আমরা যোগ করবো এই দেশে হাজার হাজার মানুষকে আহত করেছে, শত শত মানুষকে অন্ধ করেছে, 2000 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। তাদেরকে নিয়ে অবশ্য ভারতের কোনো মাথা ব্যথা নেই, খুব স্বাভাবিক, কারণ হাসিনা তাদের হয়ে এই কাজগুলো করেছেন। যাই হোক, এবং হিন্দুদের পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের নাক গলানোর কোনো দরকার নেই বলে আমাদের উপদেষ্টা যেটা বলেছেন সেটা তারা নাকচ করে দিয়েছেন। তারা নাক গলাবেন, আসলে গলাবেন, কারণ আমি বহুদিন বলেছি ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, সেটা হচ্ছে এই অঞ্চলের বা কোনো একদিন ওরা গ্লোবাল হিন্দুর কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সে দাবি করবে। এটা নিয়ে তাদের মারাত্মক ভূ রাজনৈতিক পরিকল্পনা আছে, যেটা ইজ ব্রুইং। 1-2 দশক পর এই ঘটনা হবে। আমি আবার একটু এখানে যোগ করে রাখি, আমি বিস্তারিত কথা বলেছি। পুতিন যেমন দুনিয়ার সব রাসায়ন ভাষাভাষী মানুষের কাস্টোডিয়ান, যেখানে যে দেশে এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারেন, যেটা জর্জিয়াতে করেছেন, যেটা ইউক্রেনে করেছেন, এই অজুহাতে, যেটা মলদোভাতে করার সম্ভাবনা আছে। ঠিক একই কাজ ভারত করছে। তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন, সেখানে বলছে, এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনও যেভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে ভারত মন্তব্য করছে। অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে, তার মানেটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, একদম ক্লিয়ার। নির্বাচনের কথা বলছে এবং অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচনের কথা বলছে, যেগুলো ভারত হাসিনার সময় বলে নাই। আমাদের এগুলো শোনা আছে, জানা আছে খুব ভালোভাবে। এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমেই ও গণতান্ত্রিক পন্থাতে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার, যেটা এই মুহূর্তে হচ্ছে না। ভারত বলছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে এইসব করতে হবে। বাহ, ভালোই। সম্প্রতি যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন। গঙ্গা চুক্তি, তারপরে উন্নয়ন বিষয়ক যে দ্বিপাক্ষিক দুটো বৈঠক হয়েছে, সেগুলোকে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে। মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে বেরিয়ে আসার কোনো ইঙ্গিত কিনা কেউ কেউ এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছেন। ভারত এটাকে নাকচ করেছে, ক্লিয়ারলি নাকচ করা মানে হচ্ছে এটাকে তারা পাত্তা দেন নাই। সুতরাং এটা একেবারেই এক ধরনের রুটিন। আর প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না, সেটাকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, মানে সরকারকে সব রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির কারণেই উন্নয়ন প্রকল্প থমকে আছে, হচ্ছে ফালতু কথা হয় না। আমরা ভারতের প্রকল্প নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কথা বলেছি, আলোচনা করেছি। সম্ভবত লাইন অফ ক্রেডিট ছিল $8 বিলিয়ন বা $9 বিলিয়ন, তার মধ্যে $1 বিলিয়ন গত এই শেখ হাসিনা তাদের পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন, $1 বিলিয়নের কাছাকাছি বা একটু বেশি, এবং সেগুলো যেগুলো তাদের আসলে করিডোরের জন্য প্রয়োজনীয় প্রকল্প। সো ভারতের প্রকল্প এমনিতেই টাকা নেয়, মানে ও পরশক্তি হওয়ার খোয়াব দেখে, কিন্তু তার মনটা তার আশপাশেও না। এগুলো ঋণ, এগুলো কোনোটা গ্র্যান্ট না, খুবই উচ্চ সুদের ঋণ এবং সাপ্লায়ার্স ক্রেডিট। প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকেই নিয়ে আসতে হয়, সেই ঋণও তারা ছাড় করতে এসব করছে। ভিসা কার্যক্রম খুব স্বাভাবিক হবে না, সেটাও তিনি বলছেন। তিনি ছাত্রছাত্রীরা ভিসার কথা বলছেন, মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে বলছে, কিন্তু আমাদের যে প্রচুর ভিসা, একসময় মানুষ ঘুরতে যেতেন, মানুষ শপিংয়ে যেতেন, এগুলো আসলে খুব সহজ হবে, এবং চিকিৎসার জন্য বা স্টুডেন্টদের জন্য খুব সহজা ভিসা হচ্ছে না। ভারত তার নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করা চালিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে এই, ভারত আসলে এই মেসেজ দিতে চায় যে তোমাদের সাথে সম্পর্ক খুব ভালো হবে না। সম্পর্কের ব্যাপারে কেমন হতে পারে, কাদের সাথে হতে পারে, সেটার একটা ইন্ডিকেশন আছে। আমরা ভারতের সেনাপ্রধান আবার কথা বলেছেন সেই জায়গায়। এখানে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের উস্কানি, ভারতের শেখ হাসিনার উস্কানি নিয়ে, সেটা নিয়ে এই ব্রিফিংয়ে কথা হয়নি, উনি এড়িয়ে গেছেন। কিন্তু ভারতের লোকজন এখানে প্রথম আলো, বিবিসি যেটা করেছে, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজনের সাথে কথা বলেছেন, সেখান থেকে তারা জানিয়েছেন যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ যেটা ইন্ডিকেট করছে, তারা এগুলো খতিয়ে দেখছেন, খতিয়ে দেখে করবেন, মানে তারা এটাকেও পাত্তা দিচ্ছেন, আমরা এভাবে বলবো। দ্বিতীয় যে খবরটার কথা বলবো, একটা খুবই রিটরিক্যাল কথাবার্তা এসছে। বাংলাদেশের সময় সুসম্পর্ক রক্ষা করতে চায় ভারত, এই ধরনের একটা কথা রাজনাথ সিং বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী, তিনি প্রতিবেশী সবার সাথে ভালো চায়, বাংলাদেশের প্রতিবেশী তাদের সাথে ভালো রাখতে চায়, একদম দায়সারা টাইপের একটা কথা উনি বলেছেন। কিন্তু ভারতের সেনাপ্রধানের যে বক্তব্য, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আবারও তিনি বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক বদলাবে না, বদলাবে কিনা সেটা তিনি জানিয়েছেন। ওনার বক্তব্যটা এরকম, বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান।
তিনি বলছেন সব সম্পর্ক মোটামুটি ভালো আছে, বলছেন সেনা সম্পর্ক খুবই শক্তিশালী, নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়াচ্ছে, তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে। এবং বাংলাদেশকে ইনফ্যাক্ট উনি ব্লেম করছেন একটা জায়গায়। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন উত্তরে সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের চিন্তা হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগ। একদম খুব ক্লিয়ারলি তিনি বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। পাকিস্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এমনিতেই লাগবে, এন্ড ইন্ডিয়া উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে শত্রুতার সম্পর্ক করেছেন, সেটা তো হতে পারে না। আমরা প্রত্যেকটা দেশ যার সাথে আমার বেনিফিট আছে সেটা আমরা করবো, কিন্তু যেটা হয়েছে এখন ভারত যেহেতু বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশের সাথে সংঘাত তৈরি করে দূরে সরে রাখতে চাইছে, পাকিস্তান তার সম্পর্ক এবং এনগেজমেন্ট, শুধু পাকিস্তান না, চায়না এনগেজমেন্ট অনেক বাড়াতে চাইছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য, উনি কিন্তু এখন প্রচুর কথা বলছেন বাংলাদেশ ইস্যুতে। ভারতের এটা একটা কৌশল আমি মনে করি, যে রীতির বিরুদ্ধে গিয়ে, রীতির বাইরে গিয়ে সেনাপ্রধানকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ানো, মানে গুরুত্ব দেওয়া। তারা বাংলাদেশে পাকিস্তানের ISI এর গোয়েন্দারা আছে, ভারতের চিকেন নেকের কাছে গেছে, সেনাপ্রধান এই ধরনের, ভারতের সেনাপ্রধান এই ধরনের কথা বলেছেন, এবং একই সাথে নির্বাচিত সরকারের সাথে ভালো সম্পর্ক হবে ভারতের, এই আলাপ তিনি কিছুদিন আগেও করেছেন। এগুলো সবকিছু আমরা যদি একত্র করে, এটাও ডক্টর ইউনূসের উপরে তীব্র চাপ দেওয়ার মতোই, যে মানে তোমার সাথে আমাদের আর ভালো কোনো সম্পর্ক এবং এনগেজমেন্ট হবে না, এই বার্তা দিয়ে দেয়া। এই সব কিছু কখন ঘটছে? যখন আমাদের প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে খুবই লিবারেল, খুবই আশাপ্রদ ধরনের একটা আশাবাদ দেখিয়েছেন, খুবই লিবারেল আশাবাদ, মানে এতটা আশাবাদ দেখানোর কথা ছিল না, যেটাকে আমরা কূটনৈতিক ভাষায় এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছি, যে তিনি ডিএসকালেট করতে চেয়েছেন। কিন্তু ভারত এই বার্তা আসলে দিয়ে দিল জাস্ট তার এই ইন্টারভিউর 2-1 দিনের মধ্যেই, যে তারা আসলে বাংলাদেশের সাথে, অন্তত এই সরকারের সাথে, তাদের ভাষ্য মতে আসলে এই সরকারের সাথেও না, বাংলাদেশের কোনো সরকারের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশনস তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না, যদি না তারা প্রায় শেখ হাসিনা না হয়ে ওঠে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, সেটা যদি বিএনপি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়, শেখ হাসিনা দূরে থাকুক, 50% শেখ হাসিনা, 40% শেখ হাসিনা, 30% শেখ হাসিনা হওয়া সম্ভব না। ফলে আমাদের কারো সাথে, কোন সরকারের সাথে এটা সম্ভব কিনা আমি জানি না, মানে ইভেন বিএনপির মতো দল বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে, সে যদি ভারতের সাথে শেখ হাসিনার অর্ধেক বা কোয়ার্টার হয়েও সুসম্পর্ক রক্ষার চেষ্টা করে, এবং সে যদি নির্বাচনটাকে ম্যানিপুলেট করতে না চায়, সে কিন্তু নির্বাচিত হবে না। সুতরাং আমরা ভারতের সাথে দীর্ঘমেয়াদে একটা খারাপ ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি, এবং বলা বাহুল্য এটা তাদের দায় পুরোপুরি। 15 বছর এই দেশটাকে, গণতন্ত্রকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে, সবকিছুকে, আমাদের জীবনকে ধ্বংস করার পরও ভারতের মতো এই দানব রাষ্ট্রটার এখনো বোধোদয় হয়নি। এখনো সে একই রকম আচরণ চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। আমরা অন্তত একটা জায়গায় আমি আশা করি, এই সরকার তো বটে, ভবিষ্যতে যে সরকার আসবে তার প্রতিও আমাদের এই তীব্র চাপ জারি থাকতে হবে। কোনোভাবেই ভারতের সামনে মাথা নত করা যাবে না। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় সমালোচনা বহু জায়গায় থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তিনি আমাদের আত্মমর্যাদার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছেন, সেই বেঞ্চমার্ক আসলে অনাগত সব সরকারকে ফলো করতে হবে। আদারওয়াইজ তারা নির্বাচনে হেরে যাবার ঝুঁকি তাদেরকে নিতেই হবে। আমরা এই জায়গাটার প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।